বাংলাদেশকে ইন্ডিয়া বছরের পর বছর ডেকের পর ডেকের কিন্তু বুলি করে আসছে, আর এই বুলিটাকে পুরোপুরি বাংলাদেশের সাইড থেকে জামাই আদর দিয়ে আমাদের স্বৈর শাসকরা 15 বছর ধরে প্রচন্ড পরিমাণে আদর করে রাখছে। আর এরপরও যে আমরা এত হেট্রেট করতেছি, এত কিছু দেখাচ্ছি, এত কথা বলতেছি যে ইন্ডিয়ার এগেনস্টে অ্যাকশন নেওয়া উচিত, কথা বলা উচিত, তার আগে একটা সত্যি কথা আমি জানাই দিতে চাই আমার বাঙালি ভাই বোনদের কাছে। সেটা হচ্ছে, আপনি বাংলাদেশের কথা বলছেন, বাংলাদেশ ইজ হাফ ইন্ডিয়া এট দিস পয়েন্ট, এর থেকেও বেশি হইতে পারে। যে কোনো শপিং মলে যান, দোকানে যান, যে কোনো শেলফ দেখেন, যে কোনো প্রোডাক্ট দেখেন, যে কোনো বিজনেস দেখেন, সবকিছু হচ্ছে ইন্ডিয়ান ইম্পোর্ট করা। আপনি যে কোনো ফ্যাক্টরিতে দেখেন, বাংলাদেশে ইন্ডিয়ান অপারেটেড ফ্যাক্টরি দিয়ে ভরা। ইন্ডিয়ান মানুষ বাংলাদেশে এসে শুধু চাকরি করতেছে না, 3 বছর 4 বছর 5 বছর ওদের ওয়ার্ক পারমিট শেষ হয় না, বছর পর বছর তারা চাকরি করে বাংলাদেশ থেকে স্যালারি নিয়ে যাচ্ছে। অ্যান্ড সেই স্যালারিটা আমরা যে রেমিটেন্স পাই, তার একটা বিশাল অঙ্কের রেমিটেন্স, ওদের স্যালারিটা ক্যাশ টাকায় করে ওরা বের করে নিয়ে যাচ্ছে। আমাদের রেমিটেন্স, বাই দ্য ওয়ে, আমাদের রেমিটেন্স, যেটা বাংলাদেশে থাকার কথা। এরপর আসতেছি বাংলাদেশের সকল বিজনেসকে বাদ দিয়ে শুধুমাত্র ইন্ডিয়ান প্রোডাক্ট, আমাদের ইম্পোর্টের টাকা পুরোটা ইন্ডিয়াতে চলে যাওয়া, বাংলাদেশি বিজনেসগুলো তো বাংলাদেশের টাকা বাংলাদেশে থাকেই না। এরপর আসতেছি টিভিতে, যেই টিভি, যেই গদি মিডিয়া বাংলাদেশকে ইভেন কয়েকদিন আগেও লিটারালি বুলি করে, আমাদেরকে টিটকারি মেরে, আমাদের নামে মিথ্যা অপপ্রচার চালায়, কমফোর্টেবলি টিভিতে তারা অ্যাড চালাইছে, সেই টিভি চ্যানেলগুলো এখনো আমরা আরামসে চালাচ্ছি বাংলাদেশের মধ্যে। আমাদের কি ন্যূনতম লজ্জাবোধ নাই? প্রত্যেকটা টিভির, প্রত্যেকটা মিডিয়াতে, প্রত্যেকটা প্রেসের মধ্যে ইন্ডিয়ান অ্যাড এখনো চলতেছে উইদাউট এনি অ্যাডিশনাল ট্যাক্স, অ্যাডিশনাল খরচ, নো, জাস্ট কমফোর্ট, জাস্ট লাক্সারি দিয়ে দিচ্ছি তাদেরকে আমরা। আমার কথা হচ্ছে ভাই সিম্পল, একটা জিনিস আমাদের বুঝতে হবে যে এই বাংলাদেশ আর ইন্ডিয়ার মাঝখানেরকার যেই ক্ল্যাশটা, বাংলাদেশি মানুষ না, ইন্ডিয়ার মানুষ না, এই দুই দেশের বুঝতে হবে, দুই দেশের গভর্নমেন্টরা এই দুই দেশের মানুষকে ছিঁড়ে ছিঁড়ে চাবায় চাবায় যে খেয়ে ইউজ করে আমাদেরকে মানে মানুষ হিসেবে আর যা বাঁচায় রাখে নাই। ইন্ডিয়ান গভর্নমেন্ট ইভেন ইন্ডিয়ান মানুষদেরকে ঠিকমতো ট্রিট করে না। প্লিজ স্টাডি, ইন্ডিয়ান মানুষ তাদের গভর্নমেন্টের উপর এখন অতিষ্ঠ হয়ে গেছে, টর্চারে, অ্যাবিউসে। তারাও চায় না, যে কোনো দিকে জিজ্ঞেস করে দেখেন, আমাদের যেই বাঁধের কথা আমরা বলতেছি, 60 থেকে 70 হাজার মানুষকে শুধু ইন্ডিয়ান গভর্নমেন্ট তাদের আদিবাসীকে ভিটাহারা করে দিছে এই বাঁধ নির্মাণের জন্য। কোন বাঁধ? যে বাঁধটাকে খোলার পর বাংলাদেশের মানুষ ডুবে মারা গেছে। এই ভিডিওটা যখন বানাচ্ছি এই মুহূর্তে হয়তো কিছু মানুষ মরে যাচ্ছে, ভিডিও বানানোর আগে অনেক মানুষ মরে গেছে, হয়তো আজকে কালকে আরো অনেক মানুষ মারা যাবে। কেন? ইন্ডিয়ান বাঁধটা জেনে শুনে ইন্ডিয়ানসরা ওই বাঁধটা খুলে দিছে উইদাউট আ ওয়ার্নিং, উইদাউট আ নোটিফিকেশন। না আমরা ইভ্যাকুয়েট করতে পারছি, না আমরা রেস্কিউ করতে পারছি, না আমরা প্রিপেয়ার করতে পারছি, আমরা কিচ্ছু জানতাম না। আর ইউ টেলিং মি দ্যাট ইন্ডিয়ানরা তাদের নিজস্ব ইয়ে বাঁচানোর জন্য আমাদের বাঁধ খুলে দিচ্ছেন, তারা আমাদেরকে জানাইতে পারেনি? 48 বছর সময় পর হঠাৎ করে একদিন বাঁধ খুলে দিছে। সিম্পল হিসাব, ইন্ডিয়ান মানুষ না, ইন্ডিয়ান গভর্নমেন্টের জানা উচিত, বাংলাদেশের জানা উচিত আমরা কারো পুতুল না। সুতরাং আমি যে গিফটের কথা বলছিলাম, এই গিফট আমি একা দিতে পারবো না। গিফটটা খুবই সিম্পল, অন্তত 1 মাসের জন্য হইলো, যদি ন্যূনতম লজ্জা আমাদের থাকে, যদি আসলেই আমরা কিছু একটা চাই করতে, ইন্ডিয়ান প্রত্যেকটা প্রোডাক্ট কিনা বন্ধ করতে হবে। বাংলাদেশে যেসব কেবল অপারেটিভ অ্যাসোসিয়েশন বাংলাদেশ, যারা কোপ আমাদের যারা টিভি চ্যানেলকে সেন্ট্রালি ইয়ে করে, রান করে, তাদেরকে বলতে হবে ইউ ক্যানট রান আ সিঙ্গেল ইন্ডিয়ান অ্যাড ইন বাংলাদেশ, ইউ ক্যানট রান আ সিঙ্গেল ইন্ডিয়ান চ্যানেল ইন বাংলাদেশ। চালাইতেই যদি হয়, যদি ওটা করতে হয়, বাংলাদেশের প্রত্যেকটা চ্যানেলের, ইন্ডিয়ান প্রত্যেকটা চ্যানেলের প্রত্যেকটা সকল টাকা, এই পুরা মাসের টাকা ফুল ফান্ডিং যাবে হচ্ছে এই বন্যার্থদের পাশে, যেটা ইন্ডিয়ানদের জন্য আজকে এরকম হয়েছে। সো প্রত্যেকটা ইন্ডিয়ান প্রোডাক্ট, প্রত্যেকটা ইন্ডিয়ান প্রেস মিডিয়া, প্রত্যেকটা ইন্ডিয়ান ম্যানুফ্যাকচার থেকে শুরু করে, ইম্পোর্ট থেকে শুরু করে, দোকান থেকে শুরু করে, শেলফের ফ্রন্ট পেজ থেকে শুরু করে, প্রত্যেকটা ইন্ডিয়ান ব্যানার আমাদেরকে 1 মাসের জন্য হলো একটানা বন্ধ রেখে বুঝাইতে হবে আমরা কারো পুতুল না, আমরা কারো বুলি হচ্ছি না, আমরা নিজের পায়ে দাঁড়াবো। দ্যাটস নাম্বার 1। এরপর আমি আসতেছি হচ্ছে সুন্দর করে বাংলাদেশে এই যে বন্যার্থদের সাহায্যের কথাটা আমি কেন আগে বলিনি, আমি কেন আগে ইন্ডিয়ার কথা বলছি। আমার কথা হচ্ছে, প্রত্যেকবার যখন বন্যা হবে, প্রত্যেকবার যখন ক্রাইসিস হবে, তখন কি সেলিব্রিটিসরা এসে এসে শুধুমাত্র ভিডিও করবে, ফান্ড রেজ করবে, তারপর এরকম রেস্কিউতে যাবে? এখানে কি সরকারের কোনো কাজ নেই, মন্ত্রীদের কোনো কাজ নেই, আমরা সাধারণ জনগণ আমাদের কোনো কাজ নেই, আমাদের কোনো রোল নাই, শুধু কি স্ট্যাটাস দিব? শুধু সরকার না, শুধু আমাদের অর্ডিনারি মানুষ না, সিটিজেন্স না, আর্টিস্ট না, সেলিব্রিটি না, ইনফ্লুয়েন্সার না, ক্রিয়েটার না, প্রত্যেকটা সিঙ্গেল মানুষ ইন্ডিয়াকে আমরা গিফট দিব, 1 মাসের গিফট। কোনো প্রোডাক্ট বয়কট ফয়কট কিচ্ছু বুঝি না, একটা মাস টিভি চ্যানেল থেকে শুরু করে, প্রোডাক্টস থেকে শুরু করে, বিজনেসেস থেকে শুরু করে ইন্ডিয়াকে ভুলে যেতে হবে। লেট দেম নো দ্যাট উই আর নট দেয়ার পাপেটস। থ্যাংক ইউ। দুপুরে খাওয়ার পর ছাদে খেলতে গিয়েছিল মেয়েটি।
খানিক পরেই রাস্তায় সংঘর্ষ বাধে। বাসার সামনে হৈহুল্লো শুনে বাবা ছুটে যান ছাদ থেকে মেয়েকে ঘরে আনতে। মেয়েকে কোলে নিতে একটি বুলেট এসে বিদ্ধ হয় মাথায়। মুহূর্তেই ছোট্ট দেহটি ঢলে পড়ে বাবার কোলে। রক্তে ভেজা মেয়েকে নিয়ে তখনই বাবা ছোটেন হাসপাতালে। বাসার কাছের ক্লিনিকে চিকিৎসকরা বেশিক্ষণ রাখলেন না, পাঠিয়ে দিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। শেষ রাতেই মাথায় অস্ত্রোপচার হয়। সফল অস্ত্রোপচার হয়েছে বলে আশ্বস্ত করেন চিকিৎসকরা। মেয়েটিকে রাখা হয় নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে। বলা হয় 72 ঘন্টার আগেই কিছু বলা যাবে না। শুক্রবার বিকেলে গুলি লাগে মেয়েটির। সেদিন রাতে অস্ত্রোপচারের পর শনিবার পার হয়। রোববার ও সোমবার আইসিইউতে একটু একটু করে আঙুল নাড়ছিল মেয়েটি। স্বজনদের মুখে আশার সঞ্চার হয়েছিল, কিন্তু বুধবার সকালের দিকে মেয়েটি সে নড়াচড়াও থেমে যায়। সবাইকে কাঁদিয়ে মেয়েটি চলে যায় না ফেরার দেশে। 6.5 বছর বয়সী মেয়েটির নাম রিয়া গোপ। মা বাবার সঙ্গে থাকতো নারায়ণগঞ্জ সদরের নয়ামাটি এলাকায়। 4 তলা বাড়ির উপরের তলায় থাকতো ওরা। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের রেশ নারায়ণগঞ্জেও ছড়িয়ে পড়েছিল। শুক্রবার বিকেলে নয়ামাটি এলাকায় চলছিল সংঘাত আর গোলাগুলি। সেই গুলিতেই প্রাণ গেল ছোট্ট রিয়ার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রিয়ার মৃত্যুর কারণ হিসেবে লেখা হয় গান শট ইনজুরি। দীপক কুমার গোপ ও বিউটি ঘোষ দম্পতির একমাত্র সন্তান ছিল রিয়া। স্থানীয় একটি রড সিমেন্টের দোকানে ব্যবস্থাপকের কাজ করেন দীপক। বিয়ের 5 বছর পর এ দম্পতির ঘর আলো করে আসে রিয়া। এবছরই ভর্তি হয়েছিল স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে। সন্ধ্যায় 5:45টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গের সামনে অপেক্ষা করছিলেন দীপক কুমার। সঙ্গে ছিলেন আরও স্বজনেরা। কথা হয় রিয়ার এক স্বজনের সঙ্গে। তিনি বললেন, বাসার সাথে খেলছিল মেয়েটি। সেই খেলা যে তার শেষ খেলা হবে কে বা জানতো। মুহূর্তেই কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। রিয়া ছোট খালা হাজারি করতে করতে বলেন, আমার ছোট মারে, তুই আমাদের ছেড়ে চলে গেলি, তোর ছাড়া আমরা কেমনে বাঁচব। কত রক্ত এবং ত্যাগের বিনিময়ে 2024-এর 5 আগস্টের স্বাধীনতা মিলেছে। সেই স্বাধীনতাকে রক্ষা করতে হবে। সেই স্বাধীনতাকে নষ্ট করার জন্য কুচক্রী মহল এখনও রাজপথে সক্রিয়। এখনও তারা আনাচে কানাচেতে ওত পেতে রয়েছে কখন হামলা চালাবে, আর তাদেরকে প্রত্যক্ষভাবে মদত দিচ্ছে ভারত। তাই সর্বাত্মক ভারতীয় পণ্য বর্জনের ডাক এসেছে আজকে। ডক্টর পিনাকি ভট্টাচার্য তিনি জানিয়েছেন যে আর মাত্র শুধু ভারতীয় পণ্য বয়কট নয়, এবার থেকে সর্বাত্মক ভারতীয় পণ্য বর্জন। এক কথাই হচ্ছে ভারতের যে আধিপত্য বাংলাদেশে সর্বক্ষেত্রে গড়ে উঠেছে, যেটা আপনারা সালমান মুক্তাদিরের বক্তব্য থেকে শুনলেন। তো সেই বক্তব্য থেকেই আপনারা সারসংক্ষেপ নিতে পারেন যে সর্বশ্রেণীর সর্বমহলের মানুষেরা এবার এক হয়েছে সব দিক থেকে ভারতকে জাপটে ধরার। কারণ ভারতের আশপাশে শুধু শত্রু আর শত্রু, তাদের কোনো বন্ধু রাষ্ট্র নেই। অতএব বাংলাদেশকে তারা ক্লায়েন্ট করে রাখতে চেয়েছিল বা রাখতে চায়। সে সুযোগ এই নতুন উদ্যমী তরুণ সমাজ দিবে না। ধন্যবাদ।